হ্যালো স্টুডেন্টস, আমি বাবলু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল WB স্টাডি পয়েন্ট। আজ আমরা আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর পরিবেশ ও ভূগোল বিষয়ের জন্য যে সম্পূর্ণ নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রকাশিত হয়েছে, যেটি কিনা পার্ট 2 এবং এটি ফেব্রুয়ারি মাসের জন্য প্রকাশিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক। এর আগে আমি তোমাদের পার্ট 2-র বিভিন্ন বিষয়ের ভিডিও আগেই করিয়েছি। তোমরা যদি দেখে না থাকো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই গিয়ে দেখে নেবে। আর আজকের ভিডিওর প্রশ্নের উত্তরগুলো তোমরা সঠিকভাবে বুঝে নিয়ে খাতায় লিখে নাও। বিদ্যালয় থেকে যখন এগুলো তোমাদের জমা দিতে বলবেন, অবশ্যই গিয়ে জমা দিয়ে দেবে। তো চলো প্রশ্নের উত্তরগুলো দেখে নেওয়া যাক। একে আছে দেখো, বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 আছে, মহিসঞ্চরণ তত্ত্বটির প্রবক্তা হলেন ক মর্গান, খ পিচো, গ পার্কার এবং ঘ ওয়েগনার। তাহলে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ঘ ওয়েগনার। তোমরা উত্তরটি এভাবে লিখবে, মহিসঞ্চরণ তত্ত্বটির প্রবক্তা হলেন, অপশান ঘ দিয়ে লিখবে ওয়েগনার। এরপরে আছে দেখো 1.2, দক্ষিণ আমেরিকা মহাদেশের আন্দিজ পর্বত সৃষ্টি হয়েছে ক মহাদেশীয় মহাদেশীয় পাতের সংঘর্ষে, খ মহাদেশীয় মহাসাগরীয় পাতের সংঘর্ষে, গ মহাসাগরীয় মহাসাগরীয় পাতের সংঘর্ষে, আর ঘ মহাদেশীয় মহাদেশীয় পাতের পরস্পর বিপরীতমুখী চলনে। আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে মহাদেশীয় মহাসাগরীয় পাতের সংঘর্ষে, অর্থাৎ অপশান খ। এবার দেখো 1.3 আছে, সমুদ্র তলদেশে ভূমিকম্পের ফলে যে প্রবল ক্ষমতাসম্পন্ন উঁচু ঢেউ উপকূলে আছড়ে পড়ে তাকে কি বলে, বা তাকে বলে ড্যাশ। ক গাইজার, খ ম্যাগমা, গ সুনামি, আর গ অগ্নুদ্গম। তাহলে আমরা জানি ভূমিকম্পের ফলে যে প্রবল জলোচ্ছ্বাসের সৃষ্টি হয় তাকে সুনামি বলা হয়। তাহলে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান গ সুনামি। ঠিক আছে। এরপরে আছে দেখো 2.1, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। ক স্তম্ভে 3টি অপশান আছে, গঠনকারী পাতসীমানা, পা হোহো আর মাউন্ট পোপো। অপশান ঘয়ে আছে বা বক্স ঘয়ে আছে মৃত আগ্নেয়গিরি, 2 আছে পরস্পর বিপরীতমুখী পাতের চলন, আর 3 আছে লাভা। তো দেখো এখানে আছে কি গঠনকারী পাত সীমানা, অর্থাৎ গঠনকারী পাত সীমানা কি হয়, পরস্পর বিপরীতমুখী চলনের পাতের চলনের ফলে গঠনকারী পাত সীমানা বলে থাকে। তাহলে আমাদের এটি হয়ে যাবে 2-এর সঙ্গে মিলবে। এরপরে আছে পা হোহো, তো পা হোহোর সঙ্গে আমাদের কি মিলবে, লাভা। এবং 3 আছে মাউন্ট পোপো। মাউন্ট পোপো একটি মৃত আগ্নেয়গিরির উদাহরণ, তাহলে মাউন্ট পোপো চলে যাবে 1 নম্বরে। তোমরা কিন্তু অবশ্যই এইভাবে লিখবে, বক্স করবে, বক্স করে ক স্তম্ভের পাশে লিখবে গঠনকারী পাত সীমানা, পাশে 2 দাগ দিয়ে লিখবে পরস্পর বিপরীতমুখী পাতের চলন, তারপরে লিখবে পা হোহো, এর পাশে লিখবে 3 দাগ দিয়ে লাভা, তারপরে লিখবে মাউন্ট পোপো, তার পাশে 1 নম্বর দাগ দিয়ে লিখবে মৃত আগ্নেয়গিরি। তোমরা কিন্তু এরকম অ্যারো চিহ্ন দিয়ে করবে না, ঠিক আছে। এরপরে আছে দেখো, একটি বা দুটি বা শব্দে উত্তর দাও। 2.2.1 আছে, কোন পাত সীমানায় ভূত্বকের ধ্বংস বা সৃষ্টি হয় না। তো দেখো তোমাদের বইয়ের 9 নম্বর পেজে তোমরা সুন্দরভাবে পেয়ে যাবে, উত্তরটি হয়ে যাবে আমাদের নিরপেক্ষ পাত সীমানা। তো দেখো তোমাদের বইয়ের 9 নম্বর পেজ, এখানে সুন্দর করে এখানে লেখা আছে, দেখো এখানে কিছু কিছু ক্ষেত্রে দুটি পাত পরস্পর সংঘর্ষ করে পাশাপাশি অগ্রসর হয়, ফলে ভূমিকম্প, চ্যুতি প্রভৃতির সৃষ্টি হয়। এই সীমান্তে পাতের ধ্বংস বা সৃষ্টি কিছুই হয় না, একে নিরপেক্ষ সীমানা বলা হয়। তাহলে তোমরা উত্তরটি এইভাবে লিখবে, নিরপেক্ষ সীমানায় বা নিরপেক্ষ পাত সীমানায় ভূত্বকের ধ্বংস বা সৃষ্টি হয় না। ঠিক আছে। এরপরে আছে দেখো 2.2.2, কোন ভূমিকম্প তরঙ্গ পদার্থের 3টি অবস্থার মধ্য দিয়েই প্রবাহিত হয়। পদার্থের 3টি অবস্থা কি, কঠিন, তরল, গ্যাসীয়। তো এটি হয়ে যাবে আমাদের প্রাথমিক তরঙ্গ। তো তোমাদের বইয়ের 14 নম্বর পেজে দেখো 14 নম্বর পেজ, এখানে উপরে আছে দেখো প্রাথমিক তরঙ্গ। এখানে আছে কঠিন, তরল, গ্যাসীয় পদার্থের মধ্য দিয়ে ক্রমসংকোচন ও প্রসারণ প্রক্রিয়ায় এই তরঙ্গ প্রবাহিত হয়। তাহলে আমাদের উত্তরটি হয়ে যাবে কি, প্রাথমিক তরঙ্গ। তাহলে তোমরা উত্তরটি এইভাবে লিখবে, প্রাথমিক তরঙ্গ পদার্থের 3টি অবস্থার মধ্য দিয়েই প্রবাহিত হয়। ঠিক আছে, বা এইভাবে লিখবে, প্রাথমিক ভূমিকম্প তরঙ্গ পদার্থের 3টি অবস্থার মধ্য দিয়েই প্রবাহিত হয়। এরপরে আছে দেখো 3, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 2। 3.1 আছে, অভিসারী পাত সীমানাকে বিনাশকারী পাত সীমানা বলা হয় কেন। তো চলো উত্তরটি আমরা খাতায় দেখে নিই। তো দেখো, অভিসারী পাত সীমানাকে বিনাশকারী পাত সীমানা বলা হয় কেন, উত্তরটি এইভাবে লিখবে, অভিসারী পাত সীমানা বরাবর দুটি পাত সংঘর্ষে লিপ্ত হলে ভারী পাতটি হালকা পাতের নিচে প্রবেশ করে এবং পরবর্তীকালে ভারী পাতটি ভূগর্ভের উষ্ণতার সংস্পর্শে এসে ম্যাগমায় পরিণত হয়, অর্থাৎ বিলুপ্ত হয়ে যায়। তাই অভিসারী পাত সীমানাকে বিনাশকারী পাত সীমানা বলা হয়। ঠিক আছে। তাহলে কেন হচ্ছে, দুটি পাতের যখন ভারী পাতটি নিচে চলে যাচ্ছে তখন কি হয়, ভারী পাতটি গলে ম্যাগমায় পরিণত হয়। যেহেতু ম্যাগমায় পরিণত হয়, সুতরাং ভারী পাতটির আর অস্তিত্ব বুঝতে পারা যায় না। সেই জন্য কি বলা হচ্ছে, অভিসারী পাত সীমানাকে বিনাশকারী পাত সীমানা বলা হয়।
দেখো তোমাদের বইয়ের 8 নম্বর পেজে এখানে আছে, দেখো এই ধরনের পরস্পরমুখী পাত সীমানাকে অভিসারী বা বিনাশকারী পাত সীমানা বলা হয়। তো এখান থেকে তোমরা সম্পূর্ণ ব্যাপারটা ভালোভাবে বুঝে নিতে পারবে। আমি সুন্দর করে লিখে দিয়েছি, তোমরা ওই প্রশ্নের উত্তরটাও ওইভাবে লিখে নিতে পারো। এরপর আছে দেখো 3.2 ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্রের মধ্যে পার্থক্য নিরূপণ করো। তো চলো উত্তরটি খাতায় দেখে নিই। তো দেখো তোমরা এইভাবে পয়েন্ট করবে ভূমিকম্পের কেন্দ্র আর ভূমিকম্পের উপকেন্দ্র দুটি বক্সের মধ্যে। ভূমিকম্পের কেন্দ্রের নিচে লিখবে 1 নম্বর দাগ দিয়ে, ভূগর্ভে যেখানে কম্পনের উৎপত্তি হয় তাকে ভূমিকম্পের কেন্দ্র বলে। আর উপকেন্দ্রের নিচে লিখবে, কেন্দ্রের ঠিক সোজাসুজি উপরে ভূপৃষ্ঠের যে বিন্দুতে ভূমিকম্প তরঙ্গ প্রথম পৌঁছয় তাকে উপকেন্দ্র বলে। 2 নম্বর পার্থক্য, অধিকাংশ কেন্দ্র 50 থেকে 100 কিলোমিটার গভীরে থাকে। আর 2 নম্বর লিখবে ভূমিকম্পের উপকেন্দ্র ভূপৃষ্ঠে অবস্থান করে। তাহলে উপকেন্দ্র কি আমরা জানি, ভূপৃষ্ঠের যেখানে সর্বপ্রথম অনুভূত হয় সেটি হচ্ছে উপকেন্দ্র। তাহলে ভূমিকম্পের উপকেন্দ্র কোথায়? ভূপৃষ্ঠে অবস্থান করে। তো তোমাদের বইয়ের 14 নম্বর পেজে তো দেখো এখানে ভূমিকম্পের কেন্দ্র এবং উপকেন্দ্র আছে, তোমরা এই জায়গাটা পড়ে নেবে। তাহলে ভূমিকম্পের কেন্দ্র উপকেন্দ্র সম্পর্কে যে পার্থক্যটি লিখিয়েছি আমি, সেই পার্থক্য সম্পর্কে তোমরা সঠিক একটি ধারণা পেয়ে যাবে। এরপর 4 দাগের প্রশ্নটি ছিল, দেখো নিচের প্রশ্নটির উত্তর দাও। 3 নম্বর, প্রশান্ত মহাসাগর অগ্নিবলয় ভূমিকম্প প্রবণ কেন? তো চলো উত্তরটি খাতায় দেখে নিই। তো দেখো উত্তরটি এইভাবে লিখবে, পৃথিবীর জীবন্ত আগ্নেয়গিরি প্রশান্ত মহাসাগরকে বলয়ের মতো ঘিরে রেখেছে। অধিকাংশ আগ্নেয়গিরি পাত সীমানায় অবস্থান করায় অত্যন্ত ভূমিকম্প প্রবণ হয়ে থাকে। এই কারণে প্রশান্ত মহাসাগর আগ্নেয়বলয় অত্যন্ত ভূমিকম্প প্রবণ। পৃথিবীর প্রায় 70% ভূমিকম্প এই বলয়ের মধ্যে হয়ে থাকে। ঠিক আছে? তো দেখো তোমাদের বইয়ের পেজ নম্বরে তোমরাও এটাও দেখতে পেয়ে যাবে। তোমাদের বইয়ের যে পেজ নম্বরে পেয়ে যাবে সেটি হচ্ছে তোমাদের 16 নম্বর পেজ। দেখো 16 নম্বর পেজে এখানে আছে প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয়। তো এখান থেকে তোমরা ব্যাপারটা ভালো করে বুঝে নিও। এবার 5 দাগে আছে, দেখো বলেছে নিচের প্রশ্নটির উত্তর দাও। 5 গুণ 1 অর্থাৎ 5 নম্বর, কিভাবে দুটি পাতের সংঘর্ষে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয় তা চিত্রসহ ব্যাখ্যা করো। তো চলো উত্তরটি খাতায় দেখে নিই। তো দেখো এইভাবে শুরু করবে, দুটি গতিশীল পাতের মধ্যে সংঘর্ষ ঘটলে পাত সীমান্তে পলিরাশিতে চাপের মাধ্যমে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়। 1 নম্বর পয়েন্ট করবে, দুটি মহাদেশীয় পাত সীমান্তে ভঙ্গিল পর্বতের সৃষ্টি। এবার লিখবে, সাধারণত দুটি মহাদেশীয় পাতের মাঝে দীর্ঘ অগভীর সমুদ্র বা মহীখাত থাকে। দুই অভিসারী পাত ক্রমশ কাছে এলে মহীখাত সংকীর্ণ হয় এবং সঞ্চিত পলিরাশি থেকে ভাঁজের আকারে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়। তো দেখো এর যে চিত্রটি আছে তোমাদের বইয়ে সুন্দর করে দেওয়া আছে, তোমাদের বইয়ের পেজ নম্বর 9 অর্থাৎ 9 নম্বরে পেজে আছে। দেখো এখানে মহাদেশে সংঘর্ষ, অর্থাৎ এই যে ছবিটি আছে ওই পয়েন্টটা লিখে এই ছবিটা সুন্দর করে এঁকে দেবে। ঠিক আছে? তার পরের পয়েন্ট করে লিখবে, মহাদেশীয় মহাসাগরীয় পাত সীমান্তে ভঙ্গিল পর্বত। উত্তর লিখবে, যখন অপেক্ষাকৃত ভারী মহাসাগরীয় পাত মহাদেশীয় পাতের নিচে প্রবেশ করে তখন পাত সীমান্তে ধনুকের মতো বাঁকের সৃষ্টি হয়। এই পাত সীমান্ত অঞ্চলে মহীখাতের প্রচণ্ড চাপের সৃষ্টি হয়ে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়। যেমন আমেরিকা ও প্রশান্ত মহাসাগরীয় পাতের সংঘর্ষের ফলে রকি ও আন্দিজ পর্বতের সৃষ্টি হয়েছে। তো এর যে চিত্রটি আছে সেটিও তোমাদের বইয়ের পেজ নম্বর 9। সেখানে দেখো এখানে আছে মহাসাগরীয় সংঘর্ষ, অর্থাৎ এই ছবিটি তোমরা সুন্দর করে এঁকে দেবে ওই পয়েন্টটা লেখার পরে। প্রথম পয়েন্টের নিচে দ্বিতীয় ছবিটি এবং দ্বিতীয় পয়েন্টের নিচে প্রথম ছবিটি তোমরা এঁকে দেবে। ঠিক আছে? তো এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর পরিবেশ ও ভূগোল বিষয়ের জন্য সম্পূর্ণ নতুন প্রকাশিত মডেল অ্যাক্টিভিটি টাস্কের সহজ সরল সমাধান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে পরবর্তী সমস্ত ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো আজ এই পর্যন্তই, পরের ভিডিওয় আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।